সেলিম ভাই, আর কথা বাড়িও না, পা চালাও। সূর্যটা পশ্চিমে ঢলে পড়েছে। এই অলক্ষণে গাছটার নিচ দিয়ে সন্ধ্যাবেলায় যেতে আমার গা চমচম করে। আরে দাঁড়াও না সুমন ভাই, এত ভয় কিসের? দিনের আলো তো এখনো পুরোপুরি যায়নি। তাছাড়া ভয় তো রাতে। শাকচুনি তো শুনেছি ঘোর অমাবস্যায় বের হয়। তুমি কিছুই জানো না সেলিম ভাই। ওটা বেরোনোর জন্য রাত দিনে ধার ধারে না। ওর নজর সবসময় গাছটার উপর। দেখছো না, ডালগুলো কেমন পাকা আমে নুয়ে পড়েছে। গ্রামের কোনো ছেলেপুলে তো দূরের কথা, একটা কাকপক্ষীও বসার সাহস পায় না। গত সপ্তাহে আমার ছোট ছেলেটা দুটো পাকা আম পড়ে থাকতে দেখে কোরাতে গিয়েছিল। কতুকে যেন সনসন করে দুটো আমের আটি এসে লাগলো ওর পিঠে। ছেলেটা বয়স ছুটে এমন চিৎকার দিয়েছে, দুদিন ওর গা দিয়ে জ্বর নামেনি। সেও তো কি আমের লোভ? ওর লোভ তো আরো সাংঘাতিক জিনিসের উপর। মাছ। বাজার থেকে কেউ যদি মাছ কিনে এই রাস্তা দিয়ে যায়, তাহলে তো তার পিছু ছাড়ে না। গন্ধ শুকে শুকে একেবারে বাড়ি পর্যন্ত চলে যায়। ঠিকই বলেছ। উত্তরপাড়ার জমিলা ভাবির ঘটনাটা মনে আছে? বাজার থেকে একটা বড় রুই মাছ কিনে বাড়ি ফিরছিলেন। উনি তো প্রথমে খেয়ালই করেননি। বাড়ি ফিরে মাছ কেটে যেই না তেলে ছেড়েছেন, অমনি রান্না করে একটা দমকা হওয়া। ভাবি ঘর থেকে নুন আনতে গিয়ে ফিরে এসে দেখেন কড়াই ফাঁকা, একটা মাছের টুকরোও নেই। আমার রাজত্বে দাঁড়িয়ে এত কিসের শলা পরামর্শ? আমার কাছে আম খাবি? আমার ভাগের মাছ চুরি করবি? দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। উপর থেকে দুটো পোকা খাওয়া আমের আটি এসে পড়লো সুমন আর সেলিমের ঠিক মাঝখানে। তারা দুজনে চিৎকার করে গ্রামের দিকে দৌড় দিল। মানুষ ভয় পেলে দেখতে খুব ভালো লাগে। সব আম আমার, একটাও কাউকে ছুতে দেব না। আর মাছ, মাছ ভাজার গন্ধটা, কতদিন ভালো করে মাছ ভাজা খাই না। আর যদি কেউ এই পথ দিয়ে মাছ নিয়ে যায়, তার কপালে দুঃখ আছে, আর আমার পেটে বোঝ আছে। বাবা, আজকের ইলিশ মাছটা খুব সুন্দর হয়েছে, একদম রূপোর মতো চকচক করছে। মা যখন ভাজবে পুরো বাড়ি গন্ধে ভরে যাবে। হ্যাঁ মা, অনেক খুঁজে জেলের কাছ থেকে সেরা মাছটাই নিয়েছি। অনেকদিন পর তুই ইলিশ মাছ খেতে চেয়েছিস, ভালো জিনিস না নিলে হয়? আর কাঁচা আমগুলোও কি সুন্দর, টকটক গন্ধ বেরোচ্ছে। মাকে বলবে কিন্তু ঝাল করে আচার বানাতে। আমি মাছ ভাজা দিয়ে আমের আচার খাবো। সব বলবো। তোর মা তো তোর কথা ফেলার মানুষ না। তোর জন্য আচারও হবে, মাছ ভাজাও হবে। চল তাড়াতাড়ি বাড়ি যাই, তোর মা আবার চিন্তা করবে। তারা সেই বিশাল আম গাছটার নিচে এসে পৌঁছাতেই গাছের ডালে ঘাপটি মেরে বসে থাকা শাকচুনির নাকে ইলিশ মাছের তীব্র গন্ধ এসে লাগে। ওরে বাবা, এ তো মেঘনা চাইতেই জল। ইলিশ, একেবারে পদ্মার তাজা ইলিশের গন্ধ, সাথে আবার কাঁচা আম। আমার দুটো প্রিয় জিনিস একসাথে। কত যোগ ইলিশ মাছের পেটি ভাজা খাই না, আর কাঁচা আমের ঝাল আচার, সে তো অমৃত। না, এদের কিছুতেই ছাড় দেওয়া যাবে না। আজ এদের পিছু নিতেই হবে। মা, তাড়াতাড়ি বাইরে এসো, দেখো বাবা তোমার জন্য কি এনেছে। কি এনেছে? এত চেঁচামেচি করছিস কেন? দেখি। ও মা, এ তো বিশাল এক ইলিশ, কি সুন্দর দেখতে। আজ তো ভালোই খাওয়া দাওয়া হবে। শুধু ইলিশ মাছ না মা, বাবা কাঁচা আমও এনেছে। তুমি কিন্তু আজকেই মাছটা বেঁচে দেবে, আর আমগুলো দিয়ে সুন্দর করে আচার বানিয়ে দেবে। আমার খুব খেতে ইচ্ছে করছে। আচ্ছা আচ্ছা, সব হবে আমার সোনা মা। তোর ইচ্ছেকে আমি ফেলতে পারি? তবে শুন, আজ শুধু মাছটাই ভেজে দিচ্ছি। আচারের জন্য তো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আরো কত কি লাগে, ওগুলো তো ঘরে নেই। কাল তোর বাবাকে দিয়ে বাজার থেকে সব আনিয়ে নেব, তারপর কালকেই আচার বানিয়ে দেব। হ্যাঁ, ফাতিমা ঠিকই বলেছে, আচার বানাতে সময় লাগে। তুমি আজ ইলিশটাই ভালো করে ভাজো, আমি বরং পুকুর থেকে হাত মুখ ধুয়ে আসি। খিদে পেট চোচো করছে। ঠিক আছে, কিন্তু কালকে সত্যি সত্যি আচার বানাতে হবে কিন্তু। হবে হবে, যা তুই এখন ঘরে যা। গাছে বসে থাকা শাকচুন্নি আড়াল থেকে তাদের সব কথা শুনে আনন্দে ডগমগ হয়ে উঠছিল। বাহ, পরিকল্পনা তো বেশ ভালোই এগোচ্ছে। তার মানে আজ গরম গরম ইলিশ মাছ ভাজা পেটে পড়বে, আর কাল হবে আমের আচার। এখন শুধু সঠিক সুযোগের অপেক্ষা। ভাজা মাছের গন্ধে চারপাশ ভরে গেল। গাছের ডালে বসে শাকচুন্নি অধৈর্য হয়ে ছটফট করতে লাগলো। কি সুন্দর গন্ধ, আমার প্রাণটা যেন বেরিয়ে যাচ্ছে।
আর তো সহ্য করতে পারছি না। এই মেয়েটাকে রান্নাঘর থেকে এক পাও নড়বে না। এতগুলো মাছ এই ছোট প্লেটে তো ধরবে না। তার চেয়ে বরং ঘর থেকে আমার মাটির বড় গামলাটা নিয়ে আসি। ওটাতে রাখলে মাছগুলো ভাঙবেও না, গরমও থাকবে। এই তো সুযোগ। এবার আমার ভোজ আটকায় কে? কে স্বাদ, একেবারে অমৃত। এমন গরম মচমচে ইলিশ ভাজা আমি শেষ কবে খেয়েছি মনেও পড়ে না। এ কি, মাছগুলো কোথায় গেল? আমি তো এখানে প্লেটে সাজিয়ে রেখে গেলাম। সে হতভম্ব হয়ে কড়াইয়ের দিকে তাকালো, দেখলো সেটাও একেবারে ফাঁকা। শুনছো তুলির বাবা, সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি এদিকে এসো। কি হয়েছে ফাতিমা, অমন চিৎকার করছো কেন? আরে দেখো কি কাণ্ড ঘটেছে। আমি রান্নাঘরে ভেজে রাখা একটা মাছও খুঁজে পাচ্ছি না, একটা টুকরোও নেই। আমি শুধু ঘর থেকে গামলাটা আনতে গিয়েছিলাম, ফিরে এসে দেখি সব উধাও। আমার ইলিশ মাছ ভাজা, কে নিয়ে গেল আমার মাছ? দাঁড়াও দাঁড়াও, এত অস্থির হয়েও না। রান্নাঘরের জানালাটা তো খোলা। আজকাল গ্রামে বিড়ালের উৎপাত খুব বেড়েছে। নিশ্চয়ই কোনো বিড়াল সুযোগ পেয়ে সব সাবার করে পালিয়েছে। কিন্তু এতগুলো মাছ একটা বিড়াল এত কম সময়ে খেয়ে ফেলতে পারে? আমার তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না, কেমন যেন গা ছমছম করছে। আরে আর কে নেবে? চোর তো এসে আর মাছ ভাজা চুরি করবে না, তাই না? নিশ্চয় বিড়ালেরই কাজ। তুমি আর মন খারাপ করো না। যা আমাদের কপালে ছিল না তা নিয়ে ভেবে কি লাভ? ফাতিমা আর কিছু বলল না, কিন্তু তার মন থেকেই খটকাটা গেল না। তুলির প্রিয় ইলিশ মাছ আর খাওয়া হলো না। অন্যদিকে গাছের ডালে বসে শাকচুনি পেট পুড়ে মাছ খেলো। শুনছো, আমি আজ আচারটা বানিয়েই ফেলবো। তুমি বাজার থেকে ভালো দেখে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর একটু সর্ষের তেল নিয়ে এসো। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। কাল রাতে মেয়েটা মাছ খেতে পারলো না, মুখটা একদম শুকিয়ে গেছে। আচারটা পেলে হয়তো খুশি হবে। কামাল বাজারে চলে গেল। মশলাপাতি আসতেই ফাতিমা উনুন ধরিয়ে বড় এক কড়াইয়ে আচার বানাতে বসলো। বাহ, কি দারুণ গন্ধ! কাল রাতে মাছ খেয়েছি আর আজ সকালেই আচার। আমার তো সৌভাগ্য, জিভের জল তো আর ধরে রাখতে পারছি না। ধুর, এই মেয়েটা তো আজ নড়াচড়াই করছে না, সাথে আবার ওই পিচ্চি মেয়েটা বসে আছে। এভাবে তো আর আচার চুরি করা যাবে না, আমাকে অন্য বুদ্ধি ভাবতে হবে। ফাতিমা দীর্ঘ সময় ধরে আচার তৈরি করলো। তারপর গরম আচার সাবধানে কাচের বড় বড় 4টি বয়ামে ভরে বয়ামগুলোর মুখ শক্ত করে আটকে দিল। দেখলি তুলি, আচার বানানো হয়ে গেল। এখন এগুলো কয়েকদিন কড়া রোদে দিতে হবে। রোদ পেলে আচারটা ভালো করে মুছবে আর অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। মা, আমি একটা বয়াম থেকে একটু চেখে দেখবো? না মা, এখন না। এটা ভালো করে রোদে না শুকালে পেট খারাপ করবে। চল, এগুলো উঠোনের মাঝখানে মাদুর পেতে রেখে আসি। এই তো সুযোগ, ওরা নিজেই আমার জন্য খাবার আমার সামনে সাজিয়ে দিয়ে গেল। শাকচুনি গাছ থেকে নেমে চোরের মতো চারপাশে তাকিয়ে দেখলো কাছাকাছি কেউ নেই। সে সবচেয়ে বড় বয়ামটা তুলে নিয়ে আবার তার গাছে ফিরে গেল। কি সুন্দর দেখতে, আর গন্ধটাও কত সুন্দর। এবার খাওয়ার পালা। শাকচুনি আচার খেয়ে আমের আটিগুলো একটা একটা করে নিচে ছুঁড়ে ফেলতে লাগলো। ঠিক সেই মুহূর্তে কামাল কাজ সেরে বাড়ি ফিরছিল। আজকের দিনটা বড় খাটুনিতে গেল। বাড়ি গিয়ে একটু জিরোতে হবে। আহ, কি এটা? এই আটি কোথা থেকে এলো? তার মানে তুই সেই শয়তান? কাল আমাদের মাছ তুই খেয়েছিস, আজ আবার দিনের বেলাতে আচার চুরি? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। কি হয়েছে? অমন চেঁচাচ্ছ কেন? কি হয়েছে তোমার? শাকচুনি ততক্ষণে বয়ামটা গাছের ডালে রেখে চলে গেছে। ফাতেমার চোখ পড়ল উঠোনে রাখা আচারের বয়ামের দিকে। এ কি,
আমি তো এখানে 4টে বয়াম রেখে গিয়েছিলাম, এখন তো 3টে। আর সারা উঠোনে এত আমের আটি কোত্থেকে এলো? তার মানে হ্যাঁ ফাতিমা, তার মানে আমি ঠিকই দেখেছি। ওই শাকচুনিটাই আমাদের আচার চুরি করে খাচ্ছিল আর আটি ফেলছিল। কাল এই শাকচুনি মাছ খেয়েছে, কোনো বিড়াল নয়। ও আমাদের বাড়ির উপর নজর দিয়েছে। এখন কি হবে? ও তো আমাদের ছাড়বে না। দেখছি কি করা যায়। চুপ করে বসে থাকলে তো হবে না। কামাল ফাতেমার তুলে কোনো মতে রাতের খাওয়া সেরে তাড়াতাড়ি দরজা জানালা বন্ধ করে শুয়ে পড়ল। কিন্তু কারো চোখেই ঘুম নেই। মাঝরাতে হঠাৎ তাদের টিনের চালে ঢিল পড়ার মতো শব্দ শুরু হলো। মা, কিসের শব্দ হচ্ছে চালে? আমার খুব ভয় করছে। চুপ কর মা, কোনো শব্দ করিস না। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা কর, কিছু হয়নি। কিছু হয়নি মানে? আমি সব বুঝতে পারছি। ওই পাজি শাকচুনিটা দিনের বেলা যে আচার খেয়ে আটিগুলো জমিয়েছিল, সেগুলো এখন একটা একটা করে আমাদের টিনের চালে ছুঁড়ে মারছে, আমাদের ভয় দেখাচ্ছে। ঢিলের শব্দ ক্রমাগত বাড়তেই লাগলো। একটার পর একটা আটি পড়ার শব্দে টিনের চাল কাঁপছিল। না, এভাবে আর বসে থাকা যায় না। ও আমাদের দুর্বল ভাবছে। চলো আমরা একবার বাইরে গিয়ে দেখি। হাতে একটা লাঠি নিয়ে তাড়া করলে হয়তো পালাবে। না না, এই কাজটা একদম করো না। মাঝরাতে বাইরে যাওয়া মোটেই নিরাপদ নয়। ও হয়তো এটাই চাইছে যে আমরা ঘর থেকে বের হই, তারপর যদি আমাদের কোনো ক্ষতি করে। কিন্তু ঘরে বসে বসে এই অত্যাচার সহ্য করব? ও তো তাহলে মাথায় উঠে নাচবে। চলো তো, আমরা শুধু দরজাটা খুলে একবার উঠোনটা দেখে আসি। বেশি দূর যাব না। দেখেছো, কেউ কোথাও নেই। খুব চালাক। আমরা বের হবো জেনে লুকিয়ে পড়েছে। চলো, আর বাইরে থেকে লাভ নেই, ভেতরে যাই। তারা তিনজন হতাশ হয়ে ঘরে ঢুকতেই দেখলো ঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে সে ভয়ঙ্কর শাকচুন্নি। তার এক হাতে আচারের বয়াম আর অন্য হাতে সে আচার তুলে খাচ্ছে। ফাতিমা, এক চুলও নড়বে না, কোনো শব্দ করবে না। ও যা করছে চুপচাপ করতে দাও। আমরা যদি ওকে বিরক্ত করি বা ভয় দেখাই, ও হয়তো আমাদের আক্রমণ করবে। আমার কথা শোনো, আমরা ওকে না দেখার বান করে বিছানায় গিয়ে শুয়ে পড়ি। ফাতিমা, এভাবে আর একদিনও নয়। কাল যা হয়েছে, এরপর আর এই বাড়িতে থাকা নিরাপদ নয়। আজকেই এর একটা শেষ দেখতে হবে। কিন্তু আমরা কি করব? কার কাছে যাব? গ্রামের কেউ তো ওর ভয়ে ওই আম গাছের দিকে তাকাতেও সাহস পায় না। আমি পাশের গ্রামের এক জ্ঞানী উজার কথা শুনেছি। লোকে বলে তার নাকি অনেক ক্ষমতা। তিনি এসব অসাধারী আত্মাকে বশ করতে পারেন। আমি আজ তার কাছে যাব। তিনি নিশ্চয়ই আমাদের বাঁচার কোনো একটা পথ বলে দেবেন। তুমি একা যাবে? আমার কিন্তু খুব ভয় করছে। ভয় পেও না ফাতিমা, আমি যাবো আর আসবো। তুমি তুলিকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে থাকো, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। কামাল আর দেরি না করে পাশের গ্রামের দিকে রওনা দিল। অনেককে জিজ্ঞাসা করে সে অবশেষে সেই ওঝার কাছে পৌঁছালো। এসো বাবা, ভেতরে এসো। তোমার চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারছি তুমি সাধারণ কোনো সমস্যা নিয়ে আসোনি। তুমি কোনো অশরীরী শক্তি দ্বারা আক্রান্ত। বাবা, আপনি ঠিকই ধরেছেন। আমাদের গ্রামে এক শাকচুন্নি ভয়ানক অত্যাচার শুরু করেছে। এই তেলটুকু নিয়ে যাও। এটা সাধারণ কোনো তেল নয়, এটা 7টি মন্ত্র দিয়ে তৈরি করা হয়েছে। তোমার বাড়িতে যে শেষ আচারের বয়ামটা এখনো অবশিষ্ট আছে, সেটার সাথে তেলের 7 ফোঁটা খুব ভালো করে মিশিয়ে দেবে। তারপর কি করতে হবে বাবা? তারপর সে আচারের বয়ামটা ঠিক আগের মতোই তোমাদের উঠোনের মাঝখানে রোদে দিয়ে রাখবে। ওই লোভী শাকচুন্নি আচার চুরি করার লোভে আবার আসবে। যখনই সে মন্ত্র পড়া আচার মুখে দেবে, তখনই তার অশরীরী শরীরে আগুন ধরে যাবে। সে জলে পড়ে ছাই হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ বাবা। আমরা আপনার কথা মতোই সব কাজ করব। কামাল বাড়ি ফিরে ফাতিমাকে ওঝার কথা সব খুলে বলল। ফাতিমা খুব সাবধানে শেষ আচারের বয়ামটির মধ্যে ওঝার দেওয়া তেলের 7 ফোঁটা মিশিয়ে দিল। এবার বয়ামটা উঠোনের মাঝখানে রেখে এসো। তারপর আমরা সবাই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেব। যা হওয়ার আজই তার শেষ হবে। কি বোকাই মানুষগুলো! এত কিছু হওয়ার পরেও এরা শিক্ষা পায় না। আবার আমার জন্য খাবার সাজিয়ে রেখেছে।
যাক ভালোই হলো, কাল রাতে ভালো করে খেতে পারিনি, আজ পেট পুড়ে আচার খাবো। আচার মুখে দেওয়ার সাথে সাথে ঘটল ভয়ঙ্কর ঘটনা। এ কি কি এটা? আমার মুখ, আমার জিভ পুড়ে যাচ্ছে কেন? ওরে বাবারে, এ কি আগুন! আমার সারা শরীরে যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। আমি জ্বলে গেলাম, পুড়ে গেলাম, বাঁচাও আমাকে। বাইরে পোড়া গন্ধ ছাড়া আর কিছুই ছিল না। গ্রামের বাতাস থেকে দীর্ঘদিনের এক আতঙ্ক চিরতরে দূর হয়ে গেল। বাবা, ওই পাজি শাকচুনিটা কি মরে গেছে? ও আর আসবে না? হ্যাঁ মা, ওর অত্যাচার চিরদিনের জন্য শেষ হয়েছে। এখন থেকে তুমি আর গ্রামের সব ছেলেমেয়েরা নির্ভয়ে খেলতে পারবে। যাক, অবশেষে শান্তি পেলাম। এখন থেকে গ্রামের মানুষগুলো শান্তিতে মাছ কিনে বাড়ি ফিরতে পারবে। বাচ্চারা ওই আম গাছের নিচে নির্ভয়ে আম কুড়াতে পারবে।